আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে মিনিস্টার সুজানা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায়ে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করেন। 20 বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানায় আসামিপক্ষ। অধরা ইয়াসমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2 দশক আগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায়ের ডেট রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার জন্য কানায় কানায় পূর্ণ ছিল আদালত। বেলা 11টায় হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে ও আসামিদের আপিল মঞ্জুর করেন আদালত। রায়ে বলা হয়, মুফতি হান্নানের তৃতীয়বার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় অধিকতর চার্জশিট আমলে নেওয়ার সব প্রক্রিয়া ছিল অবৈধ। আসামিদের বিরুদ্ধে হত্যায় সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের প্রমাণও মেলেনি। আসামিপক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে। মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা। আজকে আদালত তার রায়ে স্পষ্ট এটা উল্লেখ করেছেন, এই সেকেন্ড চার্জশিটের বেলা 191B এটা কমপ্লাই হয় নাই। জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে বলেও মন্তব্য করেন আইনজীবীরা। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে হামলার মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন সাজা দেন। 2 মামলায় মোট 52 আসামি থাকলেও 3 জনের ফাঁসি কার্যকর হওয়ায় 49 আসামির বিচার করেন বিচারিক আদালত। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। অপপ্রচার ও ষড়যন্ত্রকে নস্যাৎ করে সত্য সবসময় জয়লাভ করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটানোর আহ্বান জানান। বলেন, মতপার্থক্যের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না, এমন অধ্যায় শুরু করতে হবে। ফেসবুক বার্তায় এই আহ্বান জানান তিনি। বার্তায় গণতন্ত্রের চেতনা ও মানুষের বিশ্বাস ও মতাদর্শ সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি নাগরিকের অধিকার, আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, নিয়মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবশেষে ন্যায় বিচার ও ন্যায্যতারই জয় হয় বলেও উল্লেখ করেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই রায়ে প্রমাণ হল আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। ফখরুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি যে জড়িত নয়, আদালতের রায়ে তা প্রমাণ হয়েছে। খান আলমিনের রিপোর্টে দেখুন এর বাকিটুকু। হাইকোর্ট যখন 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের খালাস দেন, তখন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে এক বিবৃতিতে সন্তোষ জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। বলেছেন, এতেই প্রমাণিত হয় আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। এদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপির অন্য নেতাদের খালাস প্রসঙ্গে তিনি বলেন, ন্যায় বিচার হলে সব মামলা থেকে খালাস পাবে বিএনপি নেতাকর্মীরা। গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল।
এবং ফাঁসাতে চেয়েছিল না, শুধু একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপর ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের 28তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। পরে তিনি বলেন, হাইকোর্টের রায় তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল একটার পর একটা যখন আদালতে যাচ্ছে, আদালত থেকে কিন্তু প্রায় সকল মামলায় খারিজ হচ্ছে। সবগুলো এখনো হয়নি, এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী যে কোনো সময় বাংলাদেশে ফেরত আসবে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল। তাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানানো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে শাস্তি দেবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। খান আলামিন, RTV, ঢাকা। বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে জানিয়ে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, আমরা সব দেশকে বন্ধু হিসেবে দেখতে চাই, কোনো দেশকে প্রভু মনে করে মাথা নত করা হবে না। সকালে খুলনা নগরীর আটরা ইস্টার্ন জুট মিলস ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে খুলনা যাওয়ার পথে নড়াইলে এক পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগ বড় বড় কথা বলে ক্ষমতা দখল করে রেখেছিল, ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকম অপকর্ম করেছে, লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে রেখে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কার কাছে মাথা নত করবে না, যেদিকে হাত বাড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইব, কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। ক্ষতিগ্রস্ত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলের গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। স্বৈরশাসক শেখ হাসিনার ক্ষমতা কক্ষিগত করার অন্যতম অপকৌশল ছিল উন্নয়নের বুলি। উন্নয়নের বুলি আউড়িয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে তার নেতাকর্মীরা কত টাকা অবৈধভাবে পাচার করেছিল তার কোনো হিসেব ছিল না কারো কাছে, যদিও টিআইবি সহ বিভিন্ন সংস্থা এ নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসছিল। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন সরকার গঠন হলে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়নে কমিটি গঠন করে। 3 মাসের অনুসন্ধানে শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো বলে প্রতিবেদনে উল্লেখ করে কমিটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে 400 পৃষ্ঠার এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, এটি জনসাধারণের জন্য প্রকাশ এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। আমাদের সামনে দিয়ে এটার একটা কাপ্তারা তো দিতে হবে। কেন আমাদের এই সাহস হলো না, আগ্রহ হলো না? যারা বাংলাদেশে আছি তারা না হয় ভয় ছিল, তারা বাংলাদেশের বাইরে মানুষ হয়ে আছে, সারা দুনিয়া ঘুরে আছে বাংলাদেশের মানুষ, তারাও কিছু করতে পারলো। প্রধান উপদেষ্টা বলেন, হাসিনা এতটাই ভয়ের রাজত্ব তৈরি করেছিল যে প্রকাশ্যে এই লুটপাট চললেও কারো কিছু করার সাহস ছিল না। ব্যাংকে টাকা জমা হলো, তার হিসেব পাওয়া যাচ্ছে কিনা?
নাকি পাচার হয়ে গেল, বাণিজ্যের নামে দেশের সম্পদ চোখের সামনে দিয়ে বিদেশ চলে গেল, এর কোনো বিচার পাওয়া গেল কিনা। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর পরামর্শও দেন তিনি। সেক্ষেত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। গত 15 বছরে লুটপাট করে পাচার করা টাকা ফেরত আনতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI-এর সঙ্গে বৈঠক করবে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান 10 ডিসেম্বর থেকে এ বৈঠক হবে। এছাড়া যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ বিষয়ে কাজ করে তাদের সঙ্গেও বৈঠক করা হবে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। অর্থ পাচারের সাথে রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী জড়িত বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, মহাচুরি করে যারা দেশকে ভয়াবহ অবস্থায় রেখে গেছে তাদের অবশ্যই বিচার হবে। যে উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কীভাবে ফেরানো যায়, এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কীভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা, যে এটাকে আনতেই হবে। এবার যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের সাবেক মন্ত্রী সহ ব্যবসায়ীদের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। যুক্তরাজ্যের আবাসন খাতে ওই সম্পত্তির মূল্য 40 কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় 6,000 কোটি টাকার বেশি। ব্রিটিশ দৈনিক অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এ তথ্য উঠে আসে। শনিবার যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ান এই প্রতিবেদন প্রকাশ করে। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর 15 বছরের দুর্নীতি ও অর্থ পাচারের নানা ঘটনা সামনে আসে। এবার যুক্তরাজ্যে শেখ হাসিনা ও ঘনিষ্ঠদের বিপুল সম্পদের খোঁজ মিলল। দেশটির আবাসন খাতে বিনিয়োগ করা ওই সম্পত্তির পরিমাণ বাংলাদেশি মুদ্রায় 6,000 কোটি টাকার বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এ তথ্য উঠে আসে। শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই অনুসন্ধান নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা যায় দেশটিতে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় 350টি সম্পত্তি রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের অফশোর কোম্পানির নামে এই সম্পত্তির অনেকগুলো কেনা হয়েছে বলে দাবি করা হয়। অফশোর কোম্পানিগুলোর মালিকানায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের নাম। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তি রয়েছে। সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কোয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা অংশীদারিত্ব রয়েছে, যার বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। প্রতিবেদনে বলা হয় 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কেনেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে। গ্রোসভেনর স্কোয়ারে ও এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরও 4টি সম্পত্তি রয়েছে, যার মূল্য 2,30,00,000 পাউন্ড। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের 300টির বেশি সম্পদ রয়েছে। এগুলোর মূল্য অন্তত 16 কোটি পাউন্ড। শাকিলা করিম, RTV, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে না পারলে অন্তর্বর্তী সরকারের নেওয়া কোনো সংস্কারই কাজে আসবে না। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্বশীল পদে যারা এসেছে
তাদের মনোজগতে এখনও তেমন পরিবর্তন আসেনি। সেলিম মালিকের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। একে একে 30 বছর পার করল গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দেশের উন্নয়ন অর্থনীতি এগিয়ে যাওয়ার পথে প্রথম বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্মটির অবদান নিয়ে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ও বিশিষ্টজনরা। এতে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আমি আশা করি সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে ও দেশ ও দেশবাসীর কল্যাণে অবদান রেখে যাবে। অনুষ্ঠানে আলোচকরা জানান, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিলে সব অধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারে পরিণত হয় সরকার। যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা, নিষ্পেষণ করা হতো, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসেছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? খুবই এটা প্রবণতাটা কিন্তু খুব সাইকোলজিক্যাল। জনগণের আকাঙ্ক্ষার কথা বিবেচনায় রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। কেয়ারটেকার গভর্নমেন্ট সকলে মিলেই করছিলাম, বাট শেখ হাসিনা হ্যাজ থ্রোন ইট আউট। লাভ তো হয় নাই, সবাই মিলেও করে তারপর আবার চলে গেছে। কিন্তু এই জন্য রিফর্ম এমনভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে, কারো চাপিয়ে দেওয়া পলিসি নয়। দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন বক্তারা। সিপিডি শুড নট কম্প্রোমাইজ অন দিস। আমরা যেটা ভালো মনে করি দ্যাট আই উইল সে, হোয়াট ইজ ট্রুথ আই উইল সে বোল্ডলি এন্ড লাউডলি। সেলিম মালিক, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রশাসনের কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। তিনি বলেন, আমলাদের উপর সবচেয়ে বেশি জুলুম আমলারাই করে। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের 12তম বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ভূমি রেজিস্ট্রেশন অফিস সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা রয়েছে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, প্রশাসন থেকে ক্যাডার শব্দসহ বেশ কিছু শব্দ পরিবর্তনের কথা ভাবছে কমিশন। কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি, কিছু লোক থাকবে তারা চাবে। সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা, এগুলো আপনারা জানেন, আমি যদি উল্লেখ করতে চাই না তবু দু একটা বলতে হয়। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ অর্জন জাতিকে নতুন করে উদ্দীপনা যোগাবে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি একথা বলেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসি স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপে বিজয় মাসের প্রথম প্রভাত শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে পদক্ষেপ বাংলাদেশ নামক সাংস্কৃতিক সংগঠন। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।